বলো। এটা তোমাকে আবার জিজ্ঞেস করার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু এখন এরকম ব্যক্তিগত পরিসরে পেয়েছি বলে, যে বঙ্কিমচন্দ্র যখন প্রথম পড়েছিলাম দেখেছিলাম, মনে হচ্ছিল ইটস আ ওয়েল অফ টাইম, সময় কাঁদছে। যে ব্যক্তি মানুষ ইন্ডিভিজুয়ালি, এটা ব্যক্তি মানুষের কান্না নয়, এটা ইন আ হোল সামগ্রিকতায় সময় কাঁদছে। তাহলে তোমার ব্যক্তিগত যে সংকট, ব্যক্তিগত যে অস্তিত্বের বেদনা, সেই বেদনা থেকে সরে গিয়ে নির্মাণকালে তুমি সময়ের বেদনাকে অগ্রাধিকার দিচ্ছ কেন? আমি কি এই সময় থেকে বিচ্ছিন্ন? নও, কিন্তু প্রাথমিকভাবে তো তোমার চাবুকটা আগে তোমার গায়ে লাগছে। সেটা সময় প্রসূত হতে পারে সেই চাবুকটা, কিন্তু লাগছে তো তোমার গায়ে। হ্যাঁ, সেই জন্যই পৃথা কখন আসবে, সেই জন্যই ব্রেন ফিভার। আমি আজকেই তমকনকে বলছিলাম যে প্রতিটি গদ্য লেখকের জীবনে, গদ্য লেখকের কথা বলছি, কবিদের কথা বলতে পারবো না, গদ্য লেখকের জীবনে একবার হলেও অন্তত পক্ষে আত্মজৈবনিক লেখা লেখা প্রয়োজন। আত্মজৈবনিক মানে পুরো সব লেখাই আত্মজৈবনিক, সব লেখার মধ্যে আত্মজীবনীর ছেঁড়া পাতা থাকে। আমি খুব সংকীর্ণ অর্থে আত্মজীবনী সেটা বলছি না আমি, আমি বলছি একদম হার্ড কোর টিপিক্যালি আত্মজৈবনী, কনফেশনাল স্পেসে একদম হওয়া উচিত, লেখা উচিত প্রত্যেকে। ডায়েরি নয়, ডায়েরি নয়, ডায়েরি তো আমি সবসময় লিখি। তাহলে যখন তুমি কনফেশনাল স্পেস থেকে সরে যাচ্ছ, কেন যাচ্ছ? কখনোই সরছি না তো। যখন অন্য ফর্মে লিখছি, যখন বঙ্কিমচন্দ্র লিখছি, বা যখন বর্ণান্তরালে লিখছি, সেটাও অন্য ফর্মেই লিখছি। যখন সেক্স এন্ড ফিলোসফি লিখছো, সেখানেও আমার কথাই আছে, আমার যন্ত্রণাও আছে সেখানে, সময় যন্ত্রণাও আছে, কিন্তু সেটা পুরোপুরি আত্মজৈবনিক নয়, ফিকশন, সেটা ফিকশনের আকারে আছে, একটা রাংতায় মোড়া আছে, আড়াল আছে সেখানে। ব্রেন ফিভারে কোনো আড়াল নেই, পৃথক কখন আসবে তো কোনো আড়াল নেই। তার মানে তুমি সবসময় বিশ্বাস করছো না যে লেখা ওই আলবেয়ার কামুর ফলের মতো, যে আমি আমার পাপের হদিশ দিয়ে চলেছি? শুধু তা নয়, না না তা নয়, মানে আড়ালের একটা নান্দনিক প্রয়োজন রয়েছে। অবশ্যই। কবিতা তাহলে কেন লেখা হয়? কবিতা তো আড়ালই করে। এটা আমার অনেকদিন ধরে জানার ইচ্ছা ছিল। হ্যাঁ, এটা কবিতা তো আড়ালই করে। আমি আজকেই তমকনকে বলছিলাম যে কবিতা এনক্যাপসুলেট করে। একটা মাদুরকে যদি গোটানো হয় সেটা হচ্ছে কবিতা, আর একটা মাদুরকে যদি মহাবিশ্বে ব্রহ্মাণ্ডে খুলে দেওয়া হচ্ছে, রোল খোলা হচ্ছে, খুলেই যাচ্ছে, বিস্তার খুলে যাচ্ছে, এটা হচ্ছে গদ্য, উপন্যাস। তাই না? হ্যাঁ, ফলত ওইটা নয় যে সব লেখাতেই আমাকে, আমি আমি হেনরি মিলার আমার জন্য খুব প্রিয় উপন্যাসিক, প্রিয় লেখক, কিন্তু আমি হেনরি মিলারকে অনুসরণ করবো না যে সারা জীবন আত্মজীবনিক লেখাই লিখে যাবো। আড়ালের প্রয়োজন আছে আমার। আর সেই সময় আত্মজৈবনিক উপাদানগুলো, সম্ভাবনাগুলো টানছে না, যে সময় তুমি আড়ালটা তৈরি করছো? এসে যাচ্ছে, আসবেই তো, ওখানে তো নাশকতামূলক প্ররোচনা আছে, আসবেই তো, এসে যায়। তাকে যদি সেই লেখাটা যদি অ্যালাউ করে, প্রশ্রয় দেয়, চায়, আসবে সেটা, আসতে অসুবিধা নেই। বুঝতে পেরেছি, তাতে কোনো অসুবিধা নেই। বঙ্কিমচন্দ্রের মনে হয়েছিল যে সবকটা চরিত্রের মধ্যে তুমিই কাঁদছো, এবং প্রত্যেকটাই সময়ের প্রতিনিধি, কিন্তু প্রত্যেক চরিত্রে খানিকক্ষণের জন্য তুমি অভিনয় করছো। কখনো অরুণেশের শরীরে অভিনয় করছো, কখনো বঙ্কিমের শরীরে অভিনয় করছো, এবং শেষ পর্যন্ত প্রতিফলিত হচ্ছে তোমার সেই অংশটা, যে অংশটার সঙ্গে একটা খুব রক্তমাংসময় এবং আগ্নেয় সম্পর্ক একমাত্র সময়, কিন্তু সম্পর্কটা একই সঙ্গে খুব পার্সোনাল। ক্রাইসিসটার পয়েন্ট অফ ডিপার্চার বা পয়েন্ট অফ অরিজিনেশন ইম্পার্সোনাল হতে পারে, কিন্তু তোমার যে ইন্টারাকশন সময়ের সঙ্গে, এই ইন্টারাকশনটা খুব পার্সোনাল স্পেসে, খুব নিভৃত স্পেসে। যেমন আমার মনে পড়ছে যে সালমান রুশদি মার্কেজ সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলছে যে মার্কেজের সঙ্গে ভাষার সম্পর্কটা খুব ব্যক্তিগত। আমার মনে হয় তোমার সঙ্গে সময়ের নৈর্ব্যক্তিক যে চরিত্র, সেই চরিত্রের সঙ্গে তোমার সম্পর্কটা খুব ব্যক্তিগত। হ্যাঁ, এটা বঙ্কিমচন্দ্র উপন্যাসের যারা রিভিউ লিখেছেন বহু সময়, বিভিন্ন সময়ে, তারা অনেকে একটা খুব কমন কথা বলেছেন। প্রত্যেকের মধ্যেই একটা সাধারণ একটা বক্তব্য উঠে এসছে। তারা যে আলাপ আলোচনা করে পরস্পরের সঙ্গে লিখেছে এমন নয়, কিন্তু বক্তব্যগুলো যদি অ্যাসিমিলেট করা, এক জায়গায় আনা হয়, দেখেছি আমি, সেখানে একটা মূল বক্তব্য এসছে যে প্রায় প্রত্যেকেই বলেছে এই উপন্যাসে, বঙ্কিমচন্দ্র উপন্যাসে যত চরিত্র আছে প্রত্যেকেই অর্জুন, একমাত্র অরুণেশ বাদ দিয়ে প্রত্যেকেই অর্জুন।
এটা অনেকে বলেছে। আবার ভারতীয় নোটবুক, তুমি জানি না পড়েছো কিনা, ভারতীয় নোটবুকে রিভিউ করতে গিয়ে অনেকে এই কথা বলেছেন যে এখানে মনে অল্প চরিত্র, ওখানে বঙ্কিমের জন্য অনেক চরিত্র আছে, আর ভারতীয় নোটবুকে অত চরিত্র নয়, মাত্র হাতে গোনা কয়েকটা চরিত্র, 4-5 জন আছে। সেখানে যখন অনেকে রিভিউ লিখতে গিয়ে লিখছেন, এটা আলোচকদের কথা বলছি আমি, তারা বলছেন অনেকে যে এখানে মনে হচ্ছে অর্জুনের বিভিন্ন সত্তার সঙ্গে অর্জুন কথা বলছে। বিজয় অর্জুনের একটা সত্তা, মকবুল অর্জুনেরই আরেকটা সত্তা, হাসান ছিল বাংলাদেশের ছেলেটা, হাসানের সত্তা, ফারুক বিজয়ের যে বন্ধু সে অর্জুনের আরেকটা সত্তা, সবাই অর্জুনের বিভিন্ন সত্তা, তারা অর্জুন নিজের বিভিন্ন সত্তার সঙ্গে আলাপ আলোচনা করে যাচ্ছে। চরিত্রগুলো মধ্যে উচ্চাবচতা কম। আচ্ছা, সময় যদি কোলাহলময় হয় বা কোলাহল সর্বস্ব হয়, তা নিয়ে তোমার সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু এক ধরনের তো একটা নন্দন প্রস্থান দেখতে পাচ্ছি এই উপন্যাসটাতে, দুপুরে সন্ধ্যার মেঘ, যে কোলাহল থেকে তুমি একটা ক্যাথারসিস খুঁজছো। এটা কি সজ্ঞানে? সজ্ঞানে। ভালো লাগছিল না কোলাহল? একদমই ভালো লাগছিল। এবং ওটা আমি তখনই ভেবেই নিয়েছিলাম যে এই উপন্যাসটা আমি 1 বছর ধরে লিখব, একবারে পুরোটা লিখিয়ে দিয়ে ওদেরকে জমা দেবো না। প্রতি মাসে কিস্তি বেরোবে, প্রতি মাসে মাসে বান্ধবনগরে বেরোতো, আর আমি ধরা যাক মার্চ মাসে বেরোবে আগামী সংখ্যা 5 নম্বর কিস্তি, তাহলে আমি 5 নম্বর কিস্তিটা ফেব্রুয়ারি মাসে লিখছি, এপ্রিলে 6 নম্বর কিস্তি বেরোবে, আমি মার্চে 6 নম্বর কিস্তিটা লিখছি, এবং এইভাবে লেখা। কোলাহলের বিপ্রতীপে যে স্থিতি বা স্থৈর্যটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছো, ওটা কি প্রতিবাদ স্বরূপ? দেখো, আমি এটা সত্যি মনে করি যে আমি কদিন আগে একটা কোথাও যেন লিখলাম একটা পদ্যে, যে যখন সবাই ছুটছে তখন বসে থাকাটাই একটা প্রতিরোধ। যখন সবাই ছুটছে তখন বসে অপেক্ষা করাটাই একটা প্রতিরোধ, একটা বিপ্লব। কিন্তু এই ক্ষেত্রে কি তুমি কোনো পারম্পর্য বা ধারাবাহিকতার অংশ, আমি বলছি বৌদ্ধ স্রোতের অংশ, নাকি এটা তোমার একদম ব্যক্তিগত জায়গা থেকে উঠে আসছে? কোন বৌদ্ধ স্থৈর্যের ধারাবাহিকতার অংশ হিসেবে তুমি মানে বৌদ্ধ বুদ্ধিজমের কথা বলছো? না। আচ্ছা, তুমি একদম ব্যক্তিগত জায়গা থেকে বলছো। এখানে জৈন বৌদ্ধ কিছু ব্যাপার নেই। স্থিতির সঙ্গে তো বুদ্ধের কথাটা খুব মনে পড়ে। কোনটার সঙ্গে? স্থিতি শব্দটার সঙ্গে তো না, এটার সঙ্গে আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে যেটা হয় আমার সবসময় যেটা হয়, আমি বেশিরভাগ গল্পই লিখেছি এইভাবে, সব গল্প নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার গল্প লেখা হয়েছে এইভাবে যে আমি কোনো উপন্যাস লিখছি, সেই উপন্যাস লিখতে লিখতে নদীর যেরকম শাখা তৈরি হয়, প্রশাখা তৈরি হয়, উপশাখা তৈরি হয়, তেমনি গল্প লিখতে লিখতে অনেক সাব প্লট তৈরি হয়, যেটা ওই উপন্যাস লিখতে লিখতে একটা বড় উপন্যাসের কাজ করতে করতে অনেক সাব প্লট তৈরি হয়, যেটা ওই উপন্যাসের মধ্যে যাবে না, সেগুলোকে আমি আলাদা করে নিয়ে গল্প লিখি। ফলত বহু গল্পই আমার হয়েছে এরকম, আমি সাইমালটেনাসলি উপন্যাস লেখার সঙ্গে সঙ্গে লিখেছি, যেটা ওই উপন্যাস থেকে বেরিয়ে এসছে গল্পটা। হয়তো ওই উপন্যাসের সঙ্গে কোনো মিলই নেই, একটি চরিত্র ছাড়া। ঠিক আছে, তুমি যদি সেকশন ভ্যালু খুব ভালো করে পড়ো, দেখবে ওখানে একটি চরিত্র আছে, ছোট্ট চরিত্র, পা কাটা জামাল, যে ক্র্যাক ছাড়াই হেঁটে বেড়ায়, যে নিজেকে রানীর প্রেমিক বলে পরিচয় দিয়েছে। ওই পা কাটা জামালকেই তুমি পাবে দুপুরে সন্ধ্যার মেঘে, ওই পা কাটা জামালকে, যাকে দিয়ে শুরু হচ্ছে উপন্যাসটা, দুপুরে সন্ধ্যার মেঘ। নবারুণের কথা মনে পড়ে যাচ্ছে, যে ঋত্বিকের চরিত্রগুলোকে ফিরিয়ে আনা, বিনুকে ফিরিয়ে আনা, সুবর্ণরেখার বিনুকে ফিরিয়ে আনা, তো ওইভাবে বেরিয়ে আসে। কোন লেখা থেকে কে বেরিয়ে আসবে এটা বলা মুশকিল, আগে থেকে অনুমান করা সম্ভব না কে আমাকে স্পার্ক দেবে। এই পা কাটা জামালকে নিয়ে আমি একটা গল্পও লিখেছি, গল্পটার নামই পা কাটা জামাল, গল্পও আছে, 30টি গল্পের মধ্যে গল্পটা আছে, যেটা তবুও প্রয়াস করেছিল। কিন্তু ধরো যে এই কোলাহলময়তা তো আমাদের 21 শতকের একদম আত্মিক একটা চরিত্র। দেখো, কোলাহল একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে কোলাহলের কেন্দ্রবিন্দুতে কিন্তু সবকিছু স্থির। রণক্ষেত্রে তুমি দাঁড়িয়ে আছো, তার কেন্দ্রবিন্দুতে কিন্তু যুদ্ধ থেমে আছে, সেখানে কিন্তু সব স্থির নাকি? নিশ্চয়ই একদম। এবং একটা সময় পরে কোলাহলে তুমি থাকতে 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 থাকতে
কোলাহলটাকে তোমার আর কোলাহল বলে মনে হবে না। তুমি যদি 2 মাস হাওড়া স্টেশনে থাকো, ওখানে বসবাস করো রাত দিন 24 ঘন্টা, তোমার আর কোলাহলটা কোলাহল বলে মনে হবে না। অর্থাৎ আপনি যে নৈশব্দের কথা বলছেন তা মানে বহুতলিক কোলাহলের তলায়। আচ্ছা, বুঝতে পারছি। নৈশব্দ কোলাহল থেকে বাইরে গিয়ে কোথাও নয়। আচ্ছা, দুটো মিলিয়ে কোনো আলাদা দ্বীপপুঞ্জ নয় ওটা, আমার কাছে অন্তত। এটা আমার অনেকদিন ধরে জানার কোন একটা উপন্যাসে আমার ভারতীয় নোটবুকেই বোধহয় ছিল, যেখানে বোধহয় বিজয় জিজ্ঞাসা করছে, কে ঠিক মনে পড়ছে না, আমারই লেখায় কোনো উপন্যাসে, সম্ভবত ভারতীয় নোটবুকই, যেখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস অবলিভিয়ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সাইলেন্স। এই নীরবতার মানেটা কি, নীরবতার অর্থ কি, কাকে বলে নীরবতা? এবারে অবলিভিয়ন একটা স্টেট, এই অবলিভিয়নের ভালো বাংলা মুশকিল, বিস্মৃতি নয়, নির্লিপ্তিও নয়, পুরোপুরি কিছুটা নির্লিপ্তি। এক কথায় বাংলায় বলা মুশকিল অবলিভিয়ন কি। আমরা একটা অবলিভিয়ন অবস্থায় বাস করি এখন সবাই। সেই অবলিভিয়নটা কি হতে পারতো যদি না নীরবতা থাকতো, নিঃশব্দ থাকতো? যদি না আমাদের মধ্যে এই নিঃশব্দ বিরাজ করতো, যদি না করতো, তাহলে কি আমরা স্টেট অফ দ্য অবলিভিয়নে যেতে পারতাম? রাস্তায় একটা লোক মরে পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে, আধমরা, বা মরে যাবে এক্ষুনি, আমরা মুখ ফিরিয়ে চলে যাচ্ছি। আমরা কতটা নিঃশব্দে বিরাজ করছি, আমরা কতটা নির্লিপ্ত হতে পেরেছি। তার মানে এই কোলাহল আমাদেরকে আঘাত করে না, এই রক্ত আমাদেরকে আর আঘাত করে না, এই যন্ত্রণা আমাদেরকে আঘাত করে না। তাহলে কেন্দ্রে যদি নৈশব্দ থাকে এবং পরিধিতে যদি কোলাহল ধরি, তাহলে সেই পরিধিটা কি আপনাকে পীড়ন করছে? করছেই তো, করছে বলেই আমি বারবারই কেন্দ্রে ঢোকার চেষ্টা করছি, কেন্দ্রে আসার চেষ্টা করছি, যেখানে আমি ধ্যানমগ্ন হতে পারবো। কিন্তু সমস্যাটা হলো যে আমার মতন কিছু মানুষ, আমি যেরকম বেসিক্যালি, যেমন অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্জুন দেব সেন শর্মা, নাম শুনেছে হয়তো, বাংলার, উনি একটা রিভিউ লিখেছিলেন বঙ্কিমচন্দ্র নিয়ে, খুব দারুণ রিভিউ লিখেছিলেন, চমৎকার, মানে আমার সবচেয়ে প্রিয় রিভিউ ছিল ওটা। এত ভালো টেক্সট হিসেবে রিভিউটা, এত মানে ইটসেলফ টেক্সট হিসেবে এত ভালো। ওখানে উনি আমাকে এত ভালো রিড করেছিলেন, ওনার সঙ্গে আমার কোনো সামনাসামনি দেখা হয়নি, আমার লেখাই উনি পড়েছেন শুধু। পড়ে উনি একটা চমৎকার কথা বলেছিলেন যে অর্জুন আনাখসির উৎকেন্দ্রিক। এই উৎকেন্দ্রিকতা যার থাকবে তার পক্ষে মুশকিল আছে টিকে থাকা, বেঁচে থাকা। কিন্তু আপনি তো স্বতঃস্ফূর্তভাবে আর্তনাদও করছেন না, উল্টে আপনার অভিমুখ যাচ্ছে নৈশব্দের দিকে। সবসময় তো যাচ্ছে না, সেটা দুপুরে সন্ধ্যা মেঘে গেছে। দুপুরে সন্ধ্যা মেঘে, হ্যাঁ, দুপুরে সন্ধ্যা মেঘকে ঘিরেই বলছি, দুপুরে সন্ধ্যা মেঘে সেটা গেছে। সব ক্ষেত্রে তো বাকি কাজে তো সেটা নয়। না, আমি আমার একটা সমস্যা হয় যে আমার এই ক্ষেত্রে মনে হয় যে কোলাহলের পীড়নের প্রতিক্রিয়া স্বরূপ যে নৈশব্দের দিকে আমার অভিমুখ, এই প্রতিক্রিয়াটা কি আমার জৈবিক? কারণ আমার ন্যাচারাল টেন্ডেন্সি তো হওয়া উচিত চাবুকের বিনিময় চিৎকার, কিন্তু চাবুকের বিনিময় যদি আমি স্থির হওয়ার কথা ভাবি, এই প্রতিক্রিয়াটা কি আমার জৈবিক? একটা পর্যায়ে গিয়ে তো মানুষ এই কৌশল আয়ত্ত করতেই পারে। বৌদ্ধিক বলতে চাইছি, বৌদ্ধিক একটা পর্যায়ে প্রথম মার খাচ্ছি, চিৎকার করছি, তারপরে মার খাচ্ছি, চিৎকার করছি, একটা পর্যায়ে গিয়ে তো চিৎকার করবো না আমি। আন্তিগোনাতে ক্রেয়ন যখন আন্তিগোনাকে হাত মুচড়ে পীড়ন করতে থাকে, আন্তিগোনা একটা পর্যায়ে গিয়ে বলে, একটা সময় গিয়ে বলে, আমার লাগছে না, 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 তুমি আমাকে এত অত্যাচার করেছো, আমার লাগছে না।
আমার ব্যথা লাগছে না। আপনি এই ভাবনাগুলো কখনো লিখিত আকারে গ্রন্থিবদ্ধ করেননি? আমি বলছি একদম প্রবন্ধের আকারে। না না, এই কথা প্রসঙ্গে এখন বেরোচ্ছে। অনেক কথা হয়েছে লেখা, কিন্তু এগুলো হয় তাহলে এইভাবে লেখা হয়নি। না, এগুলো তো লেখা হওয়া দরকার। এগুলো আমি মানে আপনাকে যেদিন থেকে পড়ছি আমি এই কথাগুলো ভাবছি, এবং আমি অনেকজনকে বলেছি, অনেক মানে যাদের সঙ্গে কথা হয়েছে আপনার লেখা নিয়ে, যে অর্জুনদার সঙ্গে যখন কথা হবে জিজ্ঞেস করবো প্রথমেই যে সময়ের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন, কোলাহলের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন, স্থিতির সঙ্গে আপনার সম্পর্কটা কেমন। আজকে প্রথম এসে ব্যক্তিগতভাবে উত্তর পেলাম। বলো। মানে বাংলা ভাষায়, শুধু বাংলা ভাষার কথাই বলছি, যে আমি একদম প্রাক বঙ্কিম সময় থেকে ধরে সমকাল অবধি তোমার সবচেয়ে পছন্দের বাংলা ঔপন্যাসিক কার? শুধু বাংলাই বলতে হবে? প্রথমে বাংলা শুনবো। এভাবে তো ভাষা ভাগ করে কখনো ভাবিনি কখনো। মানে আমার পড়াশোনার পরিধিটা ওইভাবে নয়। আমি পড়াশোনা কম করেছি, বেশি করিনি, কিন্তু আমার ওখানে ওইভাবে করিনি কখনো যে যেন আমার লুই ফার্ডিনান্ড সেলিন ভীষণ প্রিয়, আচ্ছা ঠিক আছে, সব মিলিয়ে শুনি তাহলে। আমার হেনরি মিলার ভীষণ প্রিয়, আমার উইলিয়াম ফকনার ভীষণ প্রিয়, আমার হেমিংওয়ে ভীষণ প্রিয়, বিভূতিভূষণ প্রচণ্ড প্রিয়, প্রচণ্ড। কোন ঔপন্যাসিক বিভূতিভূষণ? হ্যাঁ, হ্যাঁ, উপন্যাসের কথাই হচ্ছে। এবং বিশেষত কোন সময়ের বিভূতিভূষণ? মানে আমি বলছি যে আর্লি বিভূতিভূষণ, নাকি অনুবর্তন ওই সময় বিভূতিভূষণ, নাকি আরণ্যকের বিভূতিভূষণ? বিভূতিভূষণ যখন নিজেকে ভেঙে অথই জল লিখছে, সেটা তুমি কেমন? সেটাও যখন দেবযান লিখছেন, আবার সেই দৃষ্টি প্রদীপ লিখছে। আচ্ছা, এই সামগ্রিক বিভূতিভূষণের কথা বলছি। হ্যাঁ, প্রত্যেকে সামরিক অর্থই বলছি। আচ্ছা, ফকনার বললাম, হেমিংওয়ে বললাম, সেলিন বললাম। ফকনারকেও সামগ্রিক অর্থে একদম ফকনার বললাম, হেমিংওয়ে বললাম, হেনরি মিলার বললাম, তাই তো। আর কি বললাম? সেলিন বললাম, যা জেনে। আচ্ছা, বিভূতিভূষণ বললাম, অবশ্যই বঙ্কিম, প্রথমেই নাম বলা উচিত ছিল। শহীদুল জহির, ইলিয়াস তো আছেনই, অমিয় ভূষণ প্রচণ্ডভাবে। ধরো বঙ্কিম সম্পর্কে যতদূর মনে পড়ছে, নীরদচন্দ্র চৌধুরী লিখেছিলেন বঙ্কিমের শ্রেষ্ঠ 3টে উপন্যাস, সম্ভবত নীরদবাবুর মতে কপালকুণ্ডলা, ইন্দিরা এবং বোধহয় রজনী। তোমার এরকম কিছু আছে? আর কি নাম বলতে গেলাম মাত্র? কমল কুমার তো অবশ্যই। কত নাম মনে পড়ছে না হয়তো। শহীদুল জহির বলেছি, ইলিয়াস বলেছি, না ইলিয়াস। এই তো মোটামুটি। এবং তোমার ঋণ থেকে গেছে কাদের কাছে? ও, দস্তয়েভস্কি। রাশিয়া থেকে কি দস্তয়েভস্কি শুধু? ওদয়ভস্কি, নবকভ। টলস্টয় তো তোমার না, তো উপন্যাসে ইনক্লুড করেছে টলস্টয়। ঠিক আছে, কিন্তু আমার এমনিতেই আমার ক্লাসিকের প্রতি আগ্রহ কম। আচ্ছা, বরাবরই এটা ধাঁচ থাকে এক একজনের। ক্লাসিকের প্রতি আমার আগ্রহ বরাবরই কম। মানে ধরো অ্যানা কারেনিনাকে তো আমাদের অন্নদা শঙ্কর রায় বা বুদ্ধদেব বসু একবারে কাইন্ড অফ পারফেক্ট লিটারেচার, পারফেক্ট আর্ট হিসেবে দেখতে চেয়েছে, তুমি সেরকম ভাবে দেখো না? আমার ক্লাসিকের প্রতি, ক্লাসিকে আমি ছোট করছি না, কিন্তু আমার টানে কম। ক্লাসিক আমাকে টানে কম। এমনি ক্লাসিক ভালো নেই, অনেক পড়েছি, ভালো লেগেছে অনেক, সেটা কথা না। যেমন মেঘদূত আমার ভীষণ প্রিয় মেঘদূত। আমি এখনো ডিপ্রেশনে থাকলে মেঘদূত পরপর বুদ্ধদেব বসুর অনুবাদে যেটা বাংলাটা আছে, আমার রেকর্ডিংও করা আছে বহু অংশ ইউটিউবে। পড়ি আমি, সংস্কৃতটাও পড়ি, বাংলাটাও পড়ি। বাংলা অনুবাদ হিসেবে তোমার বুদ্ধদেব বসুরটাই ভালো লাগে? বিশেষ করে ওই বইয়ের যে বুদ্ধদেব বসুর অনুবাদের যে ভূমিকাটা আছে, সেটা অসাধারণ একটা ভূমিকা।
বুদ্ধদেব বসুকে গদ্যকার হিসেবে তোমার কেমন লাগে? অপূর্ব, অপূর্ব, অতুলনীয়, এবং ঔপন্যাসিক হিসেবে অতুলনীয় গদ্যকার হিসেবে। বুদ্ধদেব বসুর বিরুদ্ধে যে আমাদের অনেকে, মানে আমার তো একদমই নয়, আমার অসম্ভব প্রিয় লেখক, অনেকের একটা ক্ষোভ রয়েছে, অনেকে এরকম মনে করেন বুদ্ধদেব বসু বেশ খানিক ক্ষতি করে দিয়েছে বাংলা ভাষার। কি ক্ষতি? যে ক্ষতির কথা উঠে আসে, আমি কোনো নাম নেব না, কিন্তু যে ক্ষতির কথা উঠে আসে, যেমন বুদ্ধদেব বসু এক ধরনের ব্যক্তিতান্ত্রিকতার চাষ করেছেন বাংলা সাহিত্যে। যথা কিভাবে? এই যে সামষ্টিক মনোভাব থেকে সরে এসে, ধরো যদি বুদ্ধদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপন্যাস বলে আমি মনে করি গোলাপ কেন কালো, একদমই একটা ব্যক্তিমাত্রিকতা থেকে ব্যক্তি সর্বস্বতার দিকে যেন যাত্রা। এই যে এরকম মানে যাদের অভিযোগ, তারা বিশ্বাস করেন যে বুদ্ধদেব সমাজ সংস্থানের সঙ্গে লেখকের যে সংযোগ, সেই সংযোগ ছিন্ন করছে, লেখককে আরো আত্মকেন্দ্রিক। তাহলে বলতে হবে বুদ্ধদেব অনেক আগে সময়ের পালসটা বুঝতে পেরেছিলেন। কেননা আমরা যদি ধরে নিই এই সময়টা, বা আমরা উত্তরাধুনিক সময়টাকে পেরিয়ে এসেছি বা পেরোচ্ছি, তাহলে তো এই সময়টা সেই সময় যখন বাঁধাকপিটা আর গোটা বাঁধাকপি নেই, বাঁধাকপির প্রত্যেকটা পাতা আলাদা আলাদা টুকরো হয়ে গেছে। একটা আয়নার গোটা আয়না নেই, আয়নাটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা টুকরোই ওই মূল আয়না থেকে এসছে, প্রত্যেকটা বাঁধাকপির পাতায় টুকরো টুকরো পাতায় ওই মূল বাঁধাকপি থেকে এসছে, কিন্তু সবকটাকে আর জোড়া যাবে না। ভারত আলাদা হয়ে গেছে, পাকিস্তান আলাদা হয়ে গেছে, বাংলাদেশ আলাদা হয়ে গেছে, মায়ানমার আলাদা হয়ে গেছে, শ্রীলঙ্কা আলাদা হয়ে গেছে, সব বাঁধাকপির টুকরো টুকরো পাতা, টুকরো টুকরো আয়না। মানুষ ভেঙে গেছে এইভাবে, পরিবারগুলো ভেঙে গেছে, সব কিছু ভেঙে যাচ্ছে। আমি খুব সোজা অর্থ উদাহরণ দিলাম, গোদা উদাহরণ দিলাম। তাহলে যে আত্মকেন্দ্রিকতা, এটাকে তো বুদ্ধদেব বসু বলতে হবে আগে বুঝতে পেরেছিলেন। এইদিকেই যাচ্ছি আমরা। আমাদের আজকের সাহিত্য কি সমাজ যে সমষ্টির কথা বলে না আত্মার কথা বলে, আত্মকেন্দ্রিকতার কথা বলে? কোনটার কথা বলে? আত্মকেন্দ্রিকতা নিশ্চয়ই তাই তো বলে। কিন্তু যাদের অভিযোগ, তাদের বক্তব্য হলো যে বুদ্ধদেব বসু মানে লেখকের যে রাজনৈতিক ভূমিকা পালন করা উচিত, সেই ভূমিকা থেকে। এবার রাজনৈতিকতা বলতে কি? রাজনৈতিকতা বলতে কেউ যদি বলে যে একটা স্লোগান বা একটা মুষ্টিবদ্ধ হাত, এটা হচ্ছে রাজনীতি, একটা দলের রং, পতাকার রং, তাহলে বলতে হবে তিনি অমলেটের পেঁয়াজ দিয়ে মুরগিকে বোঝার চেষ্টা করছেন। বলছি ধরো সমষ্টির প্রতি দায়বদ্ধতা। সমষ্টির প্রতি দায়বদ্ধতা লেখক কিভাবে পালন করবেন? লেখা ছাড়া আর কিভাবে পালন করতে পারেন? এক কমল চক্রবর্তী হলে তিনি ভালো ব্যবহার করতে পারেন একটা, এছাড়া কি করতে পারেন? লেখা ছাড়া তিনি সমষ্টির প্রতি দায়বদ্ধ আর কিভাবে কি করতে পালন করতে পারেন? না, ঔপনিবেশিক সময়, যে সময়ে উপনিবেশের মানে এই বক্তব্যগুলোকে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না, কিন্তু আমি বলছি অভিযোগের নিরিখে যে ঔপনিবেশিক সময়ে ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে আমার যে অবস্থান, সেই অবস্থানকে আরো সুস্পষ্ট করা, সেইটা কি লেখকের, সেখানে কি লেখকের নৈতিক দায়বদ্ধতা থেকে যায়, নাকি তা অস্বীকার করে বা তাকে ব্যক্তিগতভাবে স্বীকার করে বুদ্ধদেবের মতো লেখক গোলাপ কেন কালো লিখে ফেলতে পারেন? এটা তো আমি ট্রান্সলেট করে নামাতে পারবো না লোকটাকে কেন লিখেছেন, ঠিক আছে? কিন্তু এটা তো দেখো, একটা মানুষের মধ্যে আমি বলতে চাই তোমাকে যেটা, যে ডাইভার্সিটি কীরকম থাকে, যে আমরা খুব কমজনই জানি হয়তো যে বুদ্ধদেব বসুর সঙ্গে হেনরি মিলারের প্রচন্ড ভালো বন্ধুত্ব ছিল। আমেরিকার বাড়িও গেছিলেন বিক্সুরে, এবং চিঠি আদান প্রদান হতো, মিস্টার বোস বলে সম্বোধন করতো মিলার হতে। এবং মিলারের সাহিত্য সম্পর্কে উনি জানতেন, মিলার কি লেখে, মিলারের সাহিত্যে যৌনতা ভরপুর, জানতেন তিনি, সেটা জানতেন না তো এমন নয়। তাহলে লোকটার পরিধিটা ভাবো, গ্রহণ ক্ষমতার পরিধিটা ভাবো। পাঠক বুদ্ধদেব তোমাকে খুব ফ্যাসিনেট করে, সাংঘাতিক যে হেনরি মিলারকে অ্যাকসেপ্ট করছে একটা লোক। আজও বাঙালি অ্যাকসেপ্ট করতে ফাটবে। বাঙালি শোকেসে ভদ্রবদ্ধ শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি হেনরি মিলারের ট্রপিক্যাল ক্যান্সার রেখে দেখাক দেখি একটা দম, ফাটবে। সে বুদ্ধদেব বসু হেনরি মিলারকে নিচ্ছে, পড়ছে, তার সঙ্গে বন্ধুত্ব করছে, সহজ কথা নয় এটা। এবং বুদ্ধদেবের যৌনতার সঙ্গে হেনরি মিলারের যৌনতাকে
খুব সহজে ইকুয়েটও করে দেওয়া যাবে না, কারণ ট্রপিক অফ ক্যান্সারে তো প্রাথমিকভাবে ওই লোকটার প্যারিসকে কুৎসিত লাগছে, কিন্তু বুদ্ধদেবের রাত ভরে বৃষ্টিতে তো ওর ওই সামাজিক অবস্থানকে কুৎসিত লাগছে না। হ্যাঁ, অর্থাৎ কিছু পার্থক্য থেকে যায়। এবং পাঠক বুদ্ধদেবের ব্যাপ্তি তোমাকে চিরকাল একটা মানে তোমাকে আলোড়িত করে। যেমন ধরো আমি এখনই আমার ব্যাগে রিলকের বুদ্ধদেব বসুর অনুবাদ রয়েছে, আমি ভূমিকাটা মাঝে মাঝে যখন পড়ি বা যখন বোদলেয়ারের অনুবাদের ভূমিকাটা পড়ি, যে দেখি যে লোকটার কি আশ্চর্য সাহিত্যের প্রতি একটা সমর্পণ রয়েছে, যে সে কেন বোদলেয়ার অনুবাদ বেছে নিল এই নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলাম। তার কারণ হয়তো সে মানে ওটা হয়তো তার ঋণ সে শোধ করছে, পরিশোধ করছে, যে সে বিশ্ব কবিতা থেকে আজ অব্দি যা পেয়েছে। ওই 1857 সালটা ফ্লাওয়ার্স অফ দ্য ইভিলও বেছে নিচ্ছে কারণ ও বিশ্বাস করছে যে ওইটাই সূচনা লগ্ন আধুনিক কবিতা। এবং তেমনই তোমার আর কাকে মনে হয় যে বাঙালি লেখকদের মধ্যে যার পাঠ পরিধি তোমাকে মুগ্ধ করছে? অরুণেশ ঘোষ আমার দেখা, চোখে দেখা আর কি, মানে কোনো গল্প শুনে দেখা নয় বা বই পড়ে দেখা নয়। আচ্ছা, আর বই পড়ে দেখার মধ্যে খুব বেশি নাম হয়তো আসবে না বাংলায় সম্ভবত। কমল কুমার, অমিয় ভূষণ মনে হয় না? যে চাঁদবেনের মতো উপন্যাস পড়ে তো আশ্চর্য হয়ে যায় যে কি নেই এটায়। হ্যাঁ, এবারে অমিয় ভূষণকে তো আমি খুব কাছ থেকে খুব কম পেয়েছি, কাছাকাছি পেয়েছি, মিশেছি। আচ্ছা, তাই? হ্যাঁ, কিন্তু সেটা খুব শেষ জীবনে ওনার, একেবারে শেষ জীবনে। এবং তখন আমি খুব ছোট, লেখালেখি সবে শুরু করেছি, ফলত খুব ঘনিষ্ঠতা জায়গায় পৌঁছতে পারিনি। একটা খুব মজার জিনিস বললে হয়তো অবাক হয়ে যাবে, অমিয় ভূষণের বাড়ি, যে অমিয় ভূষণের নাতি যে আর কি, সে আমাদের ক্লাসমেট। আচ্ছা, সানি, ভালো নাম চন্দ্রহাস, অমিয় ভূষণের দেওয়া নাম চন্দ্রহাস মজুমদার। এবারে সানি, ওদের বাড়িতে যেতাম। আর অমিয় ভূষণের এক ছেলে আনন্দ কাকু, সে আমাদের ছিলেন ফ্যামিলি লয়ার। এবারে ওদের বাড়িতে অমিয় ভূষণ খুব ভালো ছবি আঁকতেন, অয়েল পেন্টিং দারুণ করতেন। এবং অমিয় ভূষণের বাড়িতে গেলে আমি নিমন্ত্রণ খেয়েছি ওর বাড়িতে। খেলে নিয়ম হচ্ছে যে ওই মাটিতে পিঁড়ি পেতে বসে খেতে হবে, উনিও বসবেন, ওই পিঁড়িতে বসে খেতে হবে, উঁচু পিঁড়ি বসে খেতে হবে। যাই হোক, সেটা কথা নয়, কথা হচ্ছে সারা বাড়ির দেওয়াল জুড়ে ওর আঁকা ছবি আছে। এখন জানি না রেখেছি কিনা ওটা, বহু বছর যাওয়া হয় না। আমি যখন কলেজ লাইফে তখনও গিয়ে দেখেছি। সে কিসের ছবি বলো দেখি? কল্পনাই করতে পারবে না একটা মানুষের, মানে একটা শিল্পীর, একজন লেখকের যে ওই মানসভূমি কতটা বিস্তৃত হতে পারে কল্পনা করা যায় না। ছবিগুলো কিসের? হুকোমুকো হ্যাংলা, কাকেশ্বর কুচকুচে, হজবরলের বেড়াল, পুরো সুকুমার রায়ের চরিত্রগুলো, উপাদানগুলো সারা বাড়ির দেওয়াল জুড়ে বিরাট বিরাট আঁকা। অমিয় ভূষণের কাজ, জগৎটা তাহলে ভাবো। সেই তো, হ্যাঁ, এটা না বললে কেউ বিশ্বাসই করবে না, কল্পনাও করতে পারবে না ওর লেখা পড়ে। ওর বাড়ির দেওয়ালেও এই ছবিগুলো এঁকে রেখেছে। ক্যানভাসে তো অন্যরকম ছবি, সেটা আলাদা কথা, সেটা বলছি না আমি। সেলফ পোর্ট্রেটও করেছেন, সেগুলো কথা বলছি না আমি, আমি বলছি এইটার কথা। তাহলে বোঝো। এবং অমিয় ভূষণের প্রতি তোমার কিছু ব্যক্তিগত ঋণ রয়েছে মনে হয় যে নিজের লেখার ক্ষেত্রে? ঋণ রয়েছে, রাগ রয়েছে। এখন থাকলে আমার তর্ক হতো হয়তো, সেই বয়সে তর্ক করা হয়নি। আচ্ছা, কিছু কথা এখনো তুমি মাঝে মধ্যেই বলো? হ্যাঁ, মধুসূদন আমার খুব প্রিয় উপন্যাস, খুব প্রিয় উপন্যাস। তাছাড়া কি এমনি অমিয় ভূষণের কোন উপন্যাস খুব ফ্যাসিনেট করেছে? ফ্রাইডে আইল্যান্ড বা আহা, ফ্রাইডে আইল্যান্ড, সত্যি ফ্রাইডে আইল্যান্ড এক নম্বরে থাকে, এক নম্বরে থাকে সিনট্যাকটিক্যাল দিক থেকে। ইলিয়াসের প্রতিও তোমার খুব একটা ভালোবাসা রয়েছে? ভীষণ, বিশেষ করে ইলিয়াসের ছোট গল্পের প্রতি, বিশেষ করে। ওয়ালিউল্লাহ এই সময় গিয়ে আমাকে আর কিছু দিতে পারছেন না, হয়তো দিতে পারছেন না। আচ্ছা, মানে তিনটে উপন্যাসও ইলিয়াস আমাকে আদৌ রসদ দিচ্ছেন,
অমিভূষণ আজও আমাকে রসদ দিচ্ছেন, অরুণেশ আমাকে আজও রসদ দিচ্ছেন, কমল কুমার আজও আমাকে রসদ দিচ্ছেন। আমি বললে লোকে মারবে হয়তো আমাকে, না না না, হ্যাঁ, ব্যক্তিগত কিন্তু বক্তব্য না। ওয়ালি বললেও আমাকে আজকে আর আমাকে ব্যক্তিগতভাবে রসদ দিচ্ছেন না আজকে আর। হয়তো আমাকে আমার আজ থেকে 20 বছর বয়স হোক, যখন আরও বেড়ে যাবে তখন হয়তো দেবেন, তাও হতে পারে। আজকের প্রেক্ষিতে যদি বলি, এই সময় দাঁড়িয়ে 2026 সালে দিচ্ছেন না। না, এই একটা তো একদম অন্তহীন যে যেমন অল্প বয়সে আমার ভাস্কর খুব ভালো লাগতো, হুম, একটু বড় হওয়ার পর ভাস্কর আমার ভালো লাগে না, হুম, এখন একদমই ভালো লাগে না। কবিতা হুম, স্বয়ংজান খুব প্রিয় বই আমার, হুম, ওটাকে ব্যতিরে গদ্যের বই, ব্যতিরে কি বলছি, কবিতা আমার এখন একদম ভালো লাগে না। হুম। এই ভাস্কর তার কারণ একটাই, কারণ আমি কবিতায় ইঙ্গিত চাই, সংকেত চাই, ইশারা চাই, হুম, গুপ্ত ব্যাপার চাই। কিন্তু ভাস্কর যে ওর মানে একটা আমারও ভাস্কর খুব প্রিয় কবি নয়, কিন্তু ওর যে নিজের বোর্ডমের প্রতি তো ভাস্কর ভীষণ সৎ। ভীষণ সৎ, ভীষণ ডিপ্রেসিভ, হ্যাঁ। তারপরে সে ভীষণ সৎ। যেমন একটা ভালো উদাহরণ তোমাকে দিতে পারি, নবারুণ, যার কথা আমি খুব বলি, হুম, আমার কথাবার্তায় আসে অনেক সময় নবারুণ ভট্টাচার্যের লেখায় কথা, আসে। আমার লেখায় আসে, বঙ্কিমচন্দ্র নবারুণ একটা চরিত্র হিসেবেই আছে। কিন্তু নবারুণ ভট্টাচার্য একদমই আমার প্রিয় গদ্যকার নন, তাই একদমই আমার প্রিয় গদ্যকার নন। আর আমি লিখিত হওয়ার কথা বলেওছিলাম এক জায়গায়, তথা তার সঙ্গে, তথা ওর ছেলে যে, ওর সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল তখন, ও খুব সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমি আমার কারণটা আমি বলেছিলাম, কি কারণ? আমার খুব লাউড মনে হয়, আচ্ছা। মানে একটানা লাউডনেসের কোনো মানে নেই। ওই যে উনি বলছেন একটা জায়গায় কোনো একটা গল্পে বা কোনো উপন্যাসে, যে কান্নার ভেতরেও আরও চাপা চাপা কান্না আছে, সেটা কোথায়, ওর ভাষায় কোথায় সেটা? এত লাউড, এত লাউড। যেন অজিত রায় হুম, আমার প্রচণ্ড প্রিয় মানুষ, হুম, কিন্তু প্রিয় গদ্যকার নন। আমার তার ঋণ, তার কাছে আমার ঋণ, বিপুল ঋণ, বিপুল ঋণ আমার তার কাছে। হাতে ধরে আমাকে গদ্যে এনেছেন, শিক্ষকের মতন, গুরুর মতন, কিন্তু প্রিয় গদ্যকার নন। আমি সেটা ওনাকে জীবদ্দশাতেও বলতাম। কেন প্রিয় নন? এই একটাই কারণে, লাউডনেস, প্রচণ্ড লাউডনেস, একটানা লাউডনেস চলছে। তারপর কিন্তু ধরো নবারুণ তো একটা জখম হওয়া লোক। ধরো যদি মজলিয়াম উপন্যাসের কথা বলি, এক জায়গায় হয়তো ওখানে আছে যে বলছে যে লেখক ওই মতলবটি আমার পড়া নেই, ওটাই আমার পড়া আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে এক জায়গায় আছে যে সম্ভবত চোখে মনে পড়ছে, বলছে লেখক এখানে উপস্থিত এবং লেখক এখানে কাঁদছে। তো ওর জখমের নিরিখে তো ও সৎ। নিশ্চয়ই, যেমন ভাস্কর অবসাদের নিরিখে সৎ, হুম, সেটা নিয়ে তো প্রশ্ন হচ্ছে না, কোনো সততা নিয়ে কোনো কথাই হচ্ছে না। হুম। তোমার মনে হয়েছে যে আর অন্য ভাষায় এই জখম প্রকাশ পথ খুঁজে নিতে পারে? হ্যাঁ, আরও বিভিন্ন ভাষায়, বিভিন্ন পথে, বিভিন্নভাবে। কিন্তু তুমি তো আমার সম্ভবত তুমি খেলনানগর নিয়ে ফেসবুকে হ্যাঁ, খেলা আমার ভীষণ ভালো লেখা, ভীষণ ভালো লেখা। কিন্তু দাঙ্গাল মালসাট ভালো লাগে না? প্রথম বললে তো সবাই ছিটকে যাবে, হ্যাঁ সেটা কথা হচ্ছে না। হ্যাঁ, সেটা একদম হ্যাঁ। প্রাথমিক প্রতিক্রিয়া বাদ দিয়ে। খেলানগর খুব ভালো, ওই লাউডনেসের কারণে আমার জায়গাটা একটা সময় গিয়ে, আমরা সবাই নীরবতা চাই, সবাই নীরবতা চাই একটা সময় গিয়ে, প্রত্যেকটা মানুষ। আজকে যখন যোজন ভাইরাস পড়ো, কি মনে হয়? ভালো লাগে না, আমি নীরবতাটা পাচ্ছি না আর। বয়স যত বাড়ছে আমি নীরবতা চাইছি আরো বেশি করে। 40 তো হয়ে গেল, 41-এ পড়বো কয়েক মাস বাদে। আমার তো নীরবতার খোঁজ বাড়ছে এবারে, কথা ভালো লাগে না, চিৎকার ভালো লাগে না। নীরবতা একটা প্রতিরোধ হতে পারে। সবসময় যে আমাকে আর্তনাদ করেই প্রতিবাদ করতে হবে, আমার মনে হয় না, একদম তা মনে হয় না। সব কিছুর মধ্যে আমি একটা চুপ, আমার নাম চুপ। এটা একটা প্রতিবাদ, এটা একটা প্রতিরোধ। ধরো গল্প বা উপন্যাসে কিন্তু এর প্রয়োজনীয়তা আমি অস্বীকার করছি না। আমি এক জায়গায় বলেছিলাম, কোনো একটা লেখাতে বলেছি বা কোনো আড্ডা প্রসঙ্গে কোথাও, যে দু ধরনের লেখক হন যারা মাস্টার রাইটার। আমি আতিপাতি দিয়ে কথা বলছি না। এক ধরনের রাইটার হচ্ছেন খাদ্য, খাবার, ফুড। আরেক ধরনের রাইটার হচ্ছেন মেডিসিন, স্টেরয়েড।
নবারুণ স্টেরয়েড, ইলিয়াস খাদ্য, অনিমেষণ খাদ্য। ওষুধ কখনো প্রিয় হয় না, খাদ্য প্রিয় হয়। ওষুধ প্রয়োজনীয় রোগ সারাতে, দাওয়াই নির্ঘাত প্রয়োজন সমাজের জন্য, বাঁচার জন্য, জীবনের জন্য, পৃথিবীর জন্য। অস্বীকার করার কোনো উপায় নেই। রোগ তাড়াতে নবরণকে প্রয়োজন। তারপর কিন্তু তোমার তো সেলিং ভালো লাগছে, যে লোকটা মানে ওই আমার এখনো মনে আছে জার্নি টু দ্য এন্ড অফ দ্য নাইটে এক জায়গায় ওই সৈনিকটা যখন দেখছে তাদের মাংসের রেশন এসেছে, ওই মাংসগুলো ছড়ানো চোখের সামনে, কি ভিভিড ডেসক্রিপশন, কি মর্মন্তুদ একটা বর্ণনা, তো সেটা তো তোমাকে টানছে। লাউড কি? না, লাউড নয়, সে বর্ণনা কি লাউড? হ্যাঁ, বরং ওর কাওয়ার্ডিসের স্পেস থেকে সেটা ভাবো, তো রুগ্ন। লাউডনেস নেই সেখানে, এক ফোঁটাও লাউডনেস নেই। জয়েস সম্পর্কে তোমার আহা, ও এই জয়স্থান আমি বললামই না। হুম। এদের নাম কি বলবো আর, অমিতাভ বচ্চন এটা সব। আর তুমি আচ্ছা, এইটা কি বলা যাবে, এই এই এন্টারপ্রাইজটার কথা? কোনটা? এই অনুবাদ কেন্দ্রিক ব্যাপারটা কি এখানে বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলা যাবে সব, আচ্ছা, আমার কোনো রকম গুপ্ত ব্যাপার নেই। হ্যাঁ, পাখাটা কি বন্ধ করে দেবে? শীত করছে মনে হচ্ছে আমার, শীত শীত। থাক, আচ্ছা থাক, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। বাঁ দিক থেকে সেকেন্ড সুইচ। হ্যাঁ হ্যাঁ, তো এই যে তুমি যেমন নিজের লেখা নিজে অনুবাদ করছো, আমার একজন অত্যন্ত প্রিয় মহালেখক নিজের লেখা নিজে অনুবাদ করেছিলেন, স্যামুয়েল বেকেট। তার সম্পর্কে তোমার, তার লেখা তোমার কেমন লাগে? ভীষণ প্রিয়। ভীষণ প্রিয়। এবং আমি মানে ঔপন্যাসিক বেকেটের কথা বলছি, হ্যাঁ। কিন্তু নাট্যকার বেকেট আমি আজকেই না কালকেই পরশুদিনই আমার এক ভাগ্নেকে বলছিলাম হাউ ইট ইজ এ নভেলের কথা। হুম হুম। বা ধরো ট্রিলজি, মলয়, মেলন্ডাইজ, আননেমেবল, এখনো এখনো তোমাকে এখনো আমাকে দেয়। সন্দীপনের প্রতিও তো তোমার একটা ব্যক্তিগত অনুরাগ আছে। হ্যাঁ, কিন্তু সে মোহ কেটে গেছে। মোহ কেটে গেছে। সে অল্প বয়সে একটা মোহ ছিল, এখন আমি তাকে প্রিয় মানুষ হিসেবেই ভাবি, কিন্তু এড়িয়ে চলি। দূর থেকে দেখা হয় রাস্তায়, কিন্তু কাছে গিয়ে আর গল্প করতে যাই না, জানা হয়ে গেছে। তুমি এক পোস্টে হয়তো লিখেছিলে যে ওর ওই বাক্য গঠনের প্রতি তুমি ঋণী, ওই যে ওর যে বাক্যের স্ট্রাকচার, যে সংলাপের মধ্যে সংলাপকে কিভাবে ও বাক্যে কনস্ট্রাক্ট করছে, তার প্রতি হয়তো তোমার একটা ঋণ রয়েছে। এবং মানে লেট সন্দীপন তোমার কেমন লাগে? আমাদের বাঙালিদের লেট সন্দীপন সম্পর্কে এক ধরনের অনীহা রয়েছে। সন্দীপন যে ভাষা ক্ষমতা নিয়ে এসেছিলেন, হ্যাঁ, যে বিজনের রক্ত মাংস, যে কবজির জোর নিয়ে এসেছিলেন, তারপর তাকে আশাই করা যায় না তিনি মধ্যবিত্ত ড্রয়িং রুমের প্যান্টানানিতে ঢুকে পড়বেন। যেটা তিনি করলেন, কিন্তু এটা আনএক্সপেক্টেড। কিন্তু মধ্যবিত্তের ড্রয়িং রুমে ঢুকে তো সবসময় যে লোকটা খুব নিরাপদ অবস্থানে থেকেছে তা নয়। না, স্বস্তি দিচ্ছে এমন নয়। হ্যাঁ, স্বস্তি দিচ্ছে, গল্প লিখে, হ্যাঁ, অস্বস্তি দিচ্ছেন, অস্বস্তি দিচ্ছেন। আমি উপন্যাসের কথাই বলছি। হ্যাঁ, অস্বস্তি দিচ্ছেন, কিন্তু সেই অস্বস্তিটা কিসে করে কি কেন্দ্র করে ঘুরছে? আচ্ছা, প্রথম দিকের উপন্যাস তোমার এখনো টানে? সন্দীপনের প্রথম দিকের উপন্যাস আমি বলছি, যে একক প্রদর্শনী বা এখন আমার কোনো অসুখ নেই থেকে তুমি এখনো কিছু পাও? এখন আর কিছু পাই না, পাও না। আমার চাওয়াটা পাল্টে গেছে। আচ্ছা, মানে ভাষার দিক থেকেও পাও না? ভাষার দিক থেকে প্রয়োজন নেই আমার ওই ভাষাটার। একটা সময় ছিল তখন পেয়েছি, এখন এই ভাষাটার আমার প্রয়োজন নেই। যদি কোনোদিন প্রয়োজন হয়, আবার মনে হয় কোনো কন্টেন্টের জন্য, আমি আবার ওদিকে ফিরে তাকাবো, নিশ্চয়ই ফিরে তাকাবো। তুমি কি বিশ্বাস করো যে উত্তর সন্দীপন বাংলা গদ্যকে সন্দীপন ভীষণভাবে প্রভাবিত করেছে? যারা পড়েছে তাদের কাছে তো করেইছে। আমি একদম মানে পড়া লেখকদের কথাই বলছি আর কি। হ্যাঁ, পড়লে তো করবেই, পড়লে করেইছে। আর যারা ওই রকম পাবলিকও আছে যারা সন্দীপন পড়েছে, পড়ে আবার বলে ও তো নারী বিদ্বেষী, সেটা নিয়ে কথা হবে না। তাহলে তো আমি বলতাম এক সময় যে কে হরিণ বিদ্বেষী, কে বাঘ বিদ্বেষী, কে ময়ূর বিদ্বেষী, হয় নাকি? সন্দীপন এই নিয়ে নিজেই উত্তর দিয়ে গেছিলেন অপর পত্রিকা সাক্ষাৎকারে, যে ওর নারী বিদ্বেষ যেটা বলা হচ্ছে ওটা হচ্ছে একটা মানে একটা শ্রেণীগত যুদ্ধ প্রেমিক এবং অপ্রেমিকদের মধ্যে, ও অপ্রেমিক বিদ্বেষী। এবং মানে আমার মনে আছে হয়তো অনন্যরা একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বাসুদেব দাশগুপ্ত ঋণী সন্দীপনের কাছে তার ভাষার দিক থেকে। অনেকেই ঋণী, যে পড়েছে তার সে ঋণী থাকবেই লেখক হিসেবে, যদি কেউ লেখক হয়। অজিত রায়ের ক্ষেত্রে তোমার কি মনে হয় যে সন্দীপনের
প্রভাব রয়েছে। এই নিয়ে প্রথম তো অনেক দিকে কথা তো অজিতা হয়। নিজেই বলতেন। হ্যাঁ, আমি মৃত্যু উপত্যকা আমি ছেড়ে দিচ্ছি, যে ওর যেগুলো উল্লেখযোগ্য লেখা সেখানে, সেক্ষেত্রে কেউ সন্দীপনের প্রভাব থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন? হ্যাঁ, পেরেছে পেরেছিলেন। পেরেছে আমার মনে হয় পেরেছে। হুম। কারণ সন্দীপন একবার যাকে ধরে তাকে খুব সহজে তো ছাড়ে না, তাকে খানিক যুদ্ধ করতে হয় ছাড়ার হ্যাঁ। জন্য। তুমি তরুণদের লেখা পড়ো? ভীষণ পড়ি, কবিতা বেশি পড়ি। কবিতা পড়ো? আচ্ছা। মানে আমার সবসময় মনে হয় যে ভালো গদ্য লিখতে হলে ভালো কবিতা পড়তে হবে, আর ভালো কবিতা লিখতে হলে ভালো গদ্য পড়তে হবে। হুম। কি সহজ মনে হচ্ছে রাস্তা, এখন তোমার চারপাশে সহজ তরুণদের রাস্তা। লেখা দেখে? এটা অন ক্যামেরা বলা মুশকিল আছে। বলি, সেটা নয়, সেটা কথা নয়। একটু ব্রেক নিই আমরা। হ্যাঁ, নিশ্চয়ই, শিওর।